হ্যালো সবাই, চ্যানেলে আবারও স্বাগতম। আজ আমরা দেখতে যাচ্ছি এক দুর্দান্ত সুপারহিরো সিনেমা, যেটা ভরপুর অ্যাকশন, রহস্য আর অবিশ্বাস্য সব অলৌকিক ঘটনায়। তাই আর সময় নষ্ট না করে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়ি। সিনেমাটি শুরু হয় দক্ষিণ ভারতের এক বিখ্যাত মন্দিরের অপূর্ব দৃশ্য দিয়ে। এই মন্দিরটি ভগবান কান্দাস্বামীকে উৎসর্গ করা, যিনি ভগবান মুরুগানের এক অবতার। তিনি শক্তিশালী যুদ্ধের দেবতা এবং ভগবান শিব ও পার্বতীর দিব্য সন্তান। মন্দিরের ভেতরে এক হতাশাগ্রস্ত মহিলা তার দুই মেয়েকে নিয়ে এসে পৌঁছায়। তারা দেবতার সামনে লুটিয়ে পড়ে অসহায়ভাবে কাঁদতে থাকে। মন্দিরের পুরোহিত তাদের কষ্ট লক্ষ্য করে নরম স্বরে জিজ্ঞেস করেন, কি হয়েছে? চোখভরা অশ্রু নিয়ে মহিলা জানান, তার স্বামীর ভয়ঙ্কর এক দুর্ঘটনা হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি। অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে ৬০,০০০ টাকা দরকার। পুরোহিত তাদের পরামর্শ দেন, নিজেদের প্রার্থনা আর দুঃখ একটি ছোট কাগজে লিখে মন্দির প্রাঙ্গণের পবিত্র গাছে বেঁধে দিতে। তিনি বলেন, বিশ্বাস রাখো, ঈশ্বর অবশ্যই সাহায্য করবেন। আশা নিয়ে দুই মেয়ে কাগজে তাদের প্রার্থনা লিখে গাছে বেঁধে দেয়। আর ঠিক পরের সকালেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। মহিলা তার বাড়ির বাইরে একটি টাকার বান্ডিল খুঁজে পান। তিনি হতবাক, বিভ্রান্ত, কিন্তু সৎ। সঙ্গে সঙ্গে তিনি টাকাগুলো থানায় জমা দিতে যান। বলেন, নিশ্চয়ই কারও টাকা হারিয়ে গেছে। কিন্তু এখানেই আসে আসল মোড়। যে পুলিশ অফিসার টাকা গ্রহণ করে, সে দুর্নীতিগ্রস্ত। সেদিন রাতেই সে গোপনে টাকাগুলো নিজের বাড়িতে নিয়ে যায়, নিজের সৌভাগ্য উদযাপন করতে থাকে। প্রচুর মদ্যপান করে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটি মুরগের পালক ভেসে এসে তার কপালে পড়ে। সে চমকে জেগে ওঠে, আর যা দেখে তাতে তার শরীর কেঁপে ওঠে ভয়। এক রহস্যময় অবয়ব, দেবীয় মুরগের ছদ্মবেশে, তাকে ঘিরে ঘুরছে। অফিসার চোখ কচলায়। এটা কি শুধু মদের নেশার প্রভাব? কিন্তু সে কিছু বোঝার আগেই সেই অবয়ব তার পিছনে এসে দাঁড়ায় এবং দরিদ্র এক মহিলার টাকা চুরি করার জন্য নির্মমভাবে তাকে মুখোমুখি করে। রহস্যময় সেই ব্যক্তি তাকে কঠোরভাবে শত করে টাকা ফিরিয়ে দিতে হবে। যাওয়ার আগে তার মুখে ভগবান কান্দাস্বামীর অস্ত্রের এক দেবীয় চিহ্ন এঁকে রেখে যায়। পরদিন সকালে অফিসার ভাবে, সবটাই হয়তো দুঃস্বপ্ন ছিল, যতক্ষণ না সে চারপাশে ছড়িয়ে থাকা পালকগুলো দেখে। তারপর সে আয়নার দিকে তাকায় আর স্থির হয়ে যায়। চিহ্নটা এখনো তার মুখে স্পষ্ট। ভয়ে কাঁপতে কাঁপতে সে সঙ্গে সঙ্গে আরেকজন অফিসারের মাধ্যমে টাকাটা ফিরিয়ে দেয়। সেই অফিসার গিয়ে টাকাটা দরিদ্র মহিলার হাতে তুলে দেয়। পুলিশ বলে, এটা এক অলৌকিক ঘটনা, ঈশ্বরের কাজ বলে তারা চলে যায়। মহিলা হাত জোট করে চোখভরা জল নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এসবের পেছনে আসলে কে? এবার আমাদের নায়কের সঙ্গে পরিচয় হয়। তীক্ষ্ণ মেধা, অসাধারণ বুদ্ধিমত্তা আর নির্ভীক সাহস, এমনই এক সিবিআই অফিসার, কান্দাস্বামী। সে নিখুঁত, শান্ত, কৌশলী। তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে এক বিশাল দায়িত্ব দেন, প্রভাবশালী ব্যবসায়ী পরন্ধামনকে গ্রেপ্তার করতে হবে। সরকারের হাজার হাজার কোটি টাকা সে ঋণ নিয়েছে, আর চতুরতার সঙ্গে এতদিন ধরে তা শোধ এড়িয়ে গেছে। কান্দাস্বামী নিজের টিম নিজেই বেছে নেয়। তারপর সরাসরি হানা দেয় পরন্ধামনের প্রাসাদে। চারদিকে তল্লাশি চলে, কিন্তু কিছুই পাওয়া যায় না। পরন্ধামন আত্মবিশ্বাসী হাসি হাসে। ঠিক তখনই কান্দাস্বামীর চোখে পড়ে কিছু অদ্ভুত। সে ধীরে ধীরে বাড়ির পোষা কুকুরের শোবার জায়গার দিকে এগিয়ে যায়। পরন্ধামন হঠাৎ ঘাবড়ে যায়, চিৎকার করে বলে, ওখানে যাবেন না। কিন্তু কান্দাস্বামী তাকে উপেক্ষা করে। একটা হাতুড়ি তুলে নিয়ে কুকুরের জায়গার মেঝেতে জোরে আঘাত করে। মেঝে ভেঙে যায়। মাটির নিচে লুকানো ছিল বাক্সের পর বাক্স, অবৈধ টাকায় ভর্তি, আর এমন সব নথি যা বিশাল জালিয়াতির প্রমাণ। ঠিক তখনই কান্দাস্বামীর ফোন বেজে ওঠে। এক প্রভাবশালী রাজনীতিক ফোন করেছে। চাপের ইঙ্গিতে সে ক্ষুব্ধ হয়ে ফোনটা ভেঙে ফেলে। সবাইকে আদেশ দেয়, সবাই নিজের ফোন বন্ধ করো। কিন্তু হঠাৎ উপরে কোথাও একটা ফোন বেজে ওঠে। সে ফোন পরন্ধামনের মেয়ের। নির্দোষ কণ্ঠে সে বাবার সঙ্গে কথা বলতে চায়, তার আসন্ন নাচের অনুষ্ঠানের কথা বলে। কান্দাস্বামী জানায়, তোমার বাবা এখন সিবিআই রেইডে আছেন। মেয়েটি শুধু বলে, ফ্রি থাকলে প্লিজ আমার অনুষ্ঠানটা দেখবেন। কান্দাস্বামী চুপচাপ সব শোনে। তারপর বাইরে গিয়ে ঘোষণা করে, হোম মিনিস্টার ফোন করেছেন।
সবকিছু আগের জায়গায় রেখে দাও, আমরা চলে যাচ্ছি। পরমধামন হো হো করে হেসে ওঠে। কিন্তু ঠিক তখনই কান্ধাস্বামী ঘুরে দাঁড়ায়, হালকা হাসে, বলে আমি শুধু তোমার শেষ হাসিটা দেখতে চেয়েছিলাম। তারপরই আদেশ দেয়, সব প্রমাণ জব্দ করো আর তাকে গ্রেপ্তার করো। পালানোর মরিয়া চেষ্টায় পরমধামন হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ভান করে। তার সহকারী অফিসারদের বলে, আপনারা প্রমাণ নিয়ে চলে যান। কিন্তু নিরাপদে পৌঁছেই সে অলৌকিকভাবে সুস্থ হয়ে যায়। সবটাই ছিল অভিনয়। পরে আমরা কান্ধাস্বামীর আরেকটা দিক দেখি। সে একা নৌকায় বসে সময় কাটায়, শান্ত, চিন্তামগ্ন। তারপর মনে পড়ে যায় পরমধামনের মেয়ের নাচের অনুষ্ঠান। সে কম্পিউটারে বসে অনুষ্ঠানটা দেখে। এদিকে মন্দিরে অলৌকিক ঘটনাগুলো চলতেই থাকে। পুরোহিত তার স্ত্রীকে বোঝান, পবিত্র গাছে বাঁধা কত প্রার্থনাই না পূরণ হয়েছে। এক ছাত্রের ফি রহস্যময়ভাবে পরিশোধ হয়েছে। এক মহিলা পেয়েছেন সোনার গয়না। দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করে, নিজেদের ইচ্ছে আর প্রার্থনা সেই গাছে বেঁধে যেতে। ধীরে ধীরে মন্দিরটি সারা দেশে বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু সবাই এটাকে ঈশ্বরের অলৌকিক ঘটনা বলে বিশ্বাস করে না। প্রভু নামে এক ইন্টেলিজেন্স অফিসারের মনে সন্দেহ জাগে, এই সব অলৌকিক ঘটনার পেছনে নিশ্চয়ই কেউ আছে। তার বিশ্বাস, এটা কোনো দেবীয় শক্তির কাজ নয়, বরং একজন চতুর মাস্টারমাইন্ডের পরিকল্পনা। সত্য উদ্ঘাটনের দৃঢ় সংকল্প নিয়ে সে একজন বিশেষ অফিসারকে সাথে নেয়। তারা মন্দিরে গিয়ে দেখে এক খুশি মহিলা গলায় সোনার চেইন পরে বলছেন, তার প্রার্থনার পর ঈশ্বর নিজে তাকে এটা উপহার দিয়েছেন। অফিসাররা প্রশ্ন করতেই ভিড় উত্তেজিত হয়ে ওঠে। সবাই জোর দিয়ে বলে, এটা অলৌকিক ঘটনা। প্রভু শান্তভাবে চেইনের একটি ছবি তুলে সেখান থেকে বেরিয়ে যান। পরে তদন্ত করে তিনি জানতে পারেন, সোনাটা নির্দিষ্ট একটি গয়নার দোকান থেকে কেনা হয়েছে। তখন প্রশ্নটা আরও গভীর হয়ে দাঁড়ায়, আসলে এসবের পেছনে কে? সত্যিই কি ঈশ্বরের হস্তক্ষেপ, নাকি কেউ ঈশ্বর সেজে খেলছে? এদিকে রেডের পর ব্যবসায়ীর মেয়ে লক্ষ্মী ভারতে ফিরে আসে। সে দেখে তার একসময়ের ক্ষমতাবান ও প্রতিরোধ্য বাবা এখন ভেঙে পড়েছেন, অপমানিত। কান্না আর রাগের মাঝেই সে জানতে পারে, এর পেছনে আছে একটাই নাম, কান্ধাস্বামী, সেই নির্ভীক সিবিআই অফিসার। তার চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। এক মুহূর্ত দেরি না করে সে সোজা সিবিআই অফিসে ঢুকে পড়ে। কোনো অনুমতি নয়, কোনো দ্বিধা নয়, সরাসরি কান্ধাস্বামীর কেবিনে প্রবেশ করে। ঘরের ভেতর টানটান উত্তেজনা। সে তাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে, কিন্তু কান্ধাস্বামী শান্ত, স্থির, সম্পূর্ণ নিয়ন্ত্রণে। হঠাৎই লক্ষ্মী নিজের পোশাক ছিঁড়ে চিৎকার করে ওঠে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কয়েক সেকেন্ডের মধ্যেই সে বাইরে দৌড়ে গিয়ে অভিযোগ তোলে যে কান্ধাস্বামী তাকে আক্রমণ করার চেষ্টা করেছে এবং নাটকীয় ভঙ্গিতে তার গ্রেপ্তার দাবি করে। পুরো অফিস বিশৃঙ্খল হয়ে যায়, অফিসাররা ছুটে আসে। কিন্তু কান্ধাস্বামী নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, না ভয়, না রাগ, না আতঙ্ক। তখন এক অফিসার দৃঢ় কণ্ঠে জানায়, ভেতরের সবকিছু সিসিটিভিতে রেকর্ড হয়েছে, তাদের পুরো নাটক দেখা হয়েছে। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। অফিসাররা লক্ষ্মীকে গ্রেপ্তার করতে এগোলে কান্ধাস্বামী হাত তুলে বলে, থামো। সবাই থেমে যায়। সে ধীরে সামনে এসে ঠান্ডা অথচ কর্তৃত্বপূর্ণ গলায় বলে, যাও, কোনো চিৎকার নয়, কোনো আবেগ নয়, শুধু নিখাদ দাপট। অপমানিত, পরাজিত লক্ষ্মী সেখান থেকে চলে যায়। কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন এখনো জ্বলতে থাকে। ইন্টেলিজেন্স অফিসার এক প্রেস কনফারেন্স ডাকে। দৃঢ় কণ্ঠে ঘোষণা করে, এটা ঈশ্বরের কাজ নয়। এই তথাকথিত অলৌকিক ঘটনার পেছনে কেউ আছে। হয়তো কোনো পাগল ধনী বিলিনিয়ার, হয়তো কোনো মাস্টারমাইন্ড চোর। কিন্তু যেই হোক, আমরা তাকে ধরবই। খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে। লক্ষ্মীও সেটা দেখে। আর তখনই সে একটা বিষয় শুনে চমকে ওঠে, মন্দিরটার নাম কান্ধাস্বামী মন্দির। আর যে অফিসার তার বাবার সাম্রাজ্য ধ্বংস করেছে, তার নামও কান্ধাস্বামী। একই নাম। লক্ষ্মীর মাথায় ধীরে ধীরে একটা যোগসূত্র তৈরি হতে থাকে। এক মুহূর্ত দেরি না করে সে শহরের সবচেয়ে ভয়ঙ্কর সুপারি কিলারকে ভাড়া করে। তার আদেশ একটাই, কান্ধাস্বামীকে হত্যা করো। এক সন্ধ্যায় কান্ধাস্বামী একা তার ছোট নৌকায় শান্তভাবে ভেসে যাচ্ছে। চারদিক নিস্তব্ধ। হঠাৎই তার ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। কেউ তাকে অনুসরণ করছে। সে সঙ্গে সঙ্গে নৌকার দিক বদলে দেয়। চোখ পানির ওপর ঘুরতে থাকে। তারপর সে আরও ভয়ঙ্কর কিছু টের পায়, তার নৌকায় বোমা পোঁতা হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে নৌকাটা খালপথে ঠেলে দূরে সরিয়ে দেয়। আর পরমুহূর্তেই বিস্ফোরণ।
আগুনে জ্বলে ওঠে নৌকাটি। দূর থেকে আততায়ীরা হাসে। মিশন সম্পূর্ণ, তারা তাই ভাবে। কিন্তু কয়েক মুহূর্ত পর তাদের পেছনে একটা ছায়া উঠে দাঁড়ায়। কান্ধাস্বামী জীবিত। তারা কিছু বুঝে ওঠার আগেই সে তাদের সামনে হাজির। সে চোখ বন্ধ করে। তারপর শুরু হয় তার আক্রমণ। নিখাত যুদ্ধকৌশল আর তীক্ষ্ণ প্রবৃত্তি দিয়ে সে একে একে সবাইকে পরাস্ত করে, চোখ না খুলেই। প্রতিটি আঘাত নিখুঁত, প্রতিটি চাল নিয়ন্ত্রিত। তার কাছে এটা যেন কেবল অনুশীলন। পরে সে পৌঁছে যায় তার গোপন আস্তানায়। আর সেখানেই প্রকাশ পায় আসল সত্য। মন্দিরের সেই অলৌকিক ঘটনাগুলো কোনো দেবীয় হস্তক্ষেপ নয়। এর পেছনে আছে কান্ধাস্বামী আর তার গোপন টিম। দেয়াল জুড়ে ঝুলছে পবিত্র গাছ থেকে সংগ্রহ করা চিরকুট, প্রতিটি প্রার্থনা, প্রতিটি অনুরোধ। টিমের প্রত্যেক সদস্যের আলাদা দক্ষতা আছে। তারা গোপনে দরিদ্রদের প্রয়োজন পূরণ করে, কোনো চিহ্ন রেখে যায় না। সাধারণ মানুষের কাছে মনে হয় ঈশ্বর তাদের ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু বাস্তবে সবকিছুর পেছনে আছে কান্ধাস্বামী। রাতে তারা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সামনে ভয়ঙ্কর বিভ্রম সৃষ্টি করে, যেন কোনো দেবীয় শক্তি তাদের সামনে আবির্ভূত হয়েছে। তাদের মুখে চিহ্ন এঁকে দেয়, আর ভয়ে তারা লুকিয়ে রাখা কালো টাকার সব গোপন তথ্য ফাঁস করে দেয়। পরদিন সকালেই সেই তথ্য নিয়ে কান্ধাস্বামী হানা দেয় তাদের বাড়িতে। দেয়াল ভেঙে ফেলে, কালো টাকা জব্দ করে, ভুয়া রিপোর্ট তৈরি করে, আর সেই চুরি করা সম্পদ গোপনে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। টিমের একজন সদস্য একটু দ্বিধায় পড়ে বলে, আমরা যা করছি সেটা কিন্তু বেআইনি, ধরা পড়ে যেতে পারি। কান্ধাস্বামী শান্ত গলায় উত্তর দেয়, আমরা নির্দোষ কারো কাছ থেকে চুরি করছি না। আমরা শুধু মানুষের কাছ থেকে যা চুরি হয়েছে সেটা ফিরিয়ে নিচ্ছি। তার কথায় দল আবার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়। এদিকে লক্ষ্মী একটা জিনিস বুঝে ফেলে, শক্তি দিয়ে তাকে হারানো যাবে না। তাই সে কৌশল বদলায়। যদি হত্যা করা না যায়, তবে তাকে ভাঙতে হবে আবেগ দিয়ে। সে আবার কান্ধাস্বামীর সঙ্গে দেখা করে ক্ষমা চায়, কিন্তু কান্ধাস্বামী সঙ্গে সঙ্গে এই মিথ্যাটা টের পায় এবং সেখান থেকে চলে যায়। লক্ষ্মী তাকে অনুসরণ করে মন্দিরে। সেখানে কান্ধাস্বামী দেখে ইন্টেলিজেন্স অফিসার পবিত্র গাছের দিকে নজর রাখছে। লক্ষ্মী যে তার পেছনে দাঁড়িয়ে আছে তা বুঝেই সে একটা কাগজে কিছু লিখে গাছে বেঁধে দেয়, তারপর চলে যায়। লক্ষ্মী চুপি চুপি সেই চিরকুট খুলে পড়ে। লক্ষ্মীকে প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেছি, তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফাঁদ কাজ করছে। সে তার বান্ধবীকে নিজের নকল প্রেমের পরিকল্পনার কথা বলে, কিন্তু সে জানে না কান্ধাস্বামী আগেই তার খেলা বুঝে ফেলেছে। যদি সে প্রেম দিয়ে প্রতারণা করতে চায়, তবে সে আরও নিখুঁতভাবে তাকে প্রতারিত করবে। এখন এটা আর শুধু প্রতিশোধের লড়াই নয়, এটা মস্তিষ্কের যুদ্ধ। পরের সকালে লক্ষ্মী সিবিআই অফিসে আসে, মার্জিত পোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি, আকর্ষণীয় হাসি। এটা আর ক্ষমা চাওয়ার ভিজিট নয়, এটা কৌশল। সে কান্ধাস্বামীর কেবিনে ঢুকে মৃদু হেসে বলে, পবিত্র গাছে যে চিরকুট বেঁধেছিলেন সেটা কি? কান্ধাস্বামী অবাক হয়ে তাকায়। কোন চিরকুট? লক্ষ্মী মুচকি হেসে কাগজটা তার হাতে দেয়। সে খুলে দেখে একদম ফাঁকা, শব্দগুলো উধাও, কারণ সে অদৃশ্য কালি দিয়ে লিখেছিল। লক্ষ্মী হতবাক, কয়েক মুহূর্ত কিছুই বুঝতে পারে না। তারপর হঠাৎ সামনে ঝুঁকে তাকে চুমু খায়, বলে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু কান্ধাস্বামীর চোখে কোনো আবেগ নেই, কারণ সেও খেলছে এই খেলাটা। এদিকে এক বস্তিতে আবর্জনা আর অসহনীয় পরিবেশের মধ্যে থাকা গরিব মানুষরা একটা হৃদয়বিদারক চিরকুট লেখে। তারা পরিষ্কার থাকার জায়গা চায়, নিজেদের বাড়ির চারপাশের নোংরা থেকে মুক্তি চায়। কান্ধাস্বামী সেটা পরে বুঝতে পারে এবার সরাসরি হস্তক্ষেপ করা যাবে না, তাই সে বেছে নেয় অন্য অস্ত্র, প্রভাবিত করা। গল্পে আসে রাজ নামে এক ধনী ব্যবসায়ী। বাইরে থেকে দানশীল আর সম্মানিত, কিন্তু গোপনে সে বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাৎ করে বিদেশি অ্যাকাউন্টে লুকিয়ে রেখেছে। এক রাতে পার্টির মধ্যে হঠাৎ আলো দপ্ত করে ওঠে। এক বিশাল মর্গের ছায়া ভেসে ওঠে। কান্ধাস্বামী রাজ কিছু বোঝার আগেই তার মুখে সেই চিহ্ন কেটে দেওয়া হয়। সকালে জেগে উঠে সে নিজের গায়ে একটা চিরকুট পায়, বস্তির মানুষের আবেদন, সঙ্গে নির্দেশ, বস্তিটা দত্তক নাও। বাইরে তার দেহরক্ষীরা বাঁধা অবস্থায় পড়ে আছে। আতঙ্কিত রাজ ইন্টেলিজেন্স অফিসারের কাছে ছুটে যায়। রহস্যময় মর্গের ছবির স্কেচ বানানো হয়। স্কেচ দেখেই রাজের শরীর কেঁপে ওঠে।
সেই ছবি সব সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে এক লাইভ প্রেস কনফারেন্সে রাজ যখন মোরগ দানব নিয়ে কথা বলছে, তখন তার সহকারী কানে কানে বলে, স্যার, ইনকাম ট্যাক্স রেইড শুরু হতে যাচ্ছে। রাজ জমে যায়। চারদিক থেকে ঘেরা, আর সবার সামনে ঘোষণা করে, আমি একটি বস্তি এলাকা দত্তক নিয়ে উন্নয়ন করব, ঠিক যেমনটা কান্ধাস্বামী চেয়েছিল। অল্পদিনেই আবর্জনা সরিয়ে বস্তিটা বদলে যায়। মানুষ হাত জোট করে ঈশ্বরকে ধন্যবাদ দেয়। কিন্তু ইন্টেলিজেন্স অফিসার সন্তুষ্ট নয়। সে বলে এবার শেষ করতে হবে। তারা ফাঁদ পাতে। আসল গরিব পরিবার বেছে নেওয়া হয়। চারদিকে লুকানো ক্যামেরা বসানো হয়, এমনকি পবিত্র গাছেও। মন্দির চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলে। পূজা শেষে পুরোহিত গোপনে কান্ধাস্বামীর কাছে এসে বলে, চারদিকে পুলিশ নজর রাখছে। চিরকুটগুলো আপনাকে দেব কিভাবে? কান্ধাস্বামী শান্তভাবে হাসে। বলে, পবিত্র পুকুরে ফেলে দিন। পুরোহিত পুলিশের চোখের সামনেই সব চিরকুট পুকুরে ফেলে দেয়। সহকারী ইন্টেলিজেন্স অফিসারকে জানায়, স্যার, নিজের চোখে দেখলাম, পুরোহিত চিরকুটগুলো পুকুরে ফেলেছে। গরিব পরিবারগুলোর বাড়িতেও পুলিশ মোতায়েন থাকে। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ এক বাড়ির ছাদ থেকে একটা ধাতব ক্যান গড়িয়ে পড়ে ভেতরে ঢুকে যায়। খুলে দেখা যায়, ভেতরে ঠিক সেই টাকা যা তারা চেয়েছিল। আর একটা চিঠি। তাতে লেখা, ঈশ্বর, কান্ধাস্বামীর সঙ্গে খেলা করো না। অফিসাররা চারদিকে তাকায়, কিন্তু সে কোথাও নেই। কারণ আবারও সে সবার থেকে এক ধাপ এগিয়ে। এই ঘটনায় ইন্টেলিজেন্স অফিসার সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। অন্যদিকে লক্ষ্মী ক্রোধে জ্বলছে। তার সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তার ফাঁদগুলো ভেঙে গেছে। কিন্তু প্রতিশোধ শেষ হয়নি। সে এক ফোন কল করে সরাসরি ইন্টেলিজেন্স অফিসে। সহকারী ফোন ধরে। ঠান্ডা কণ্ঠে লক্ষ্মী সত্যটা উন্মোচন করে, সিবিআই অফিসার কান্ধাস্বামী। সব কাজ তার। সে ঈশ্বরের নাম ব্যবহার করছে। সে একটি ঠিকানা দেয়। অফিসার সঙ্গে সঙ্গে সেই ঠিকানায় ছুটে যায়। সেখানে লক্ষ্মী গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা করে, প্রতিবার সে এই খাল দিয়ে নৌকা নিয়ে যায়। তারপর বনভূমিতে অদৃশ্য হয়ে যায় এবং কেবল পরের দিন ফিরে আসে। এটাই গুরুত্বপূর্ণ সূত্র। ইন্টেলিজেন্স অফিসার সঙ্গে সঙ্গে খালে যায়। ছোট নৌকা নিয়ে সরু জলপথ পার হয়। গভীরে বনভূমিতে খোঁজ করছে, পর্যবেক্ষণ করছে। এদিকে কান্ধাস্বামী পৌঁছে যায় তার গোপন আস্তানায়। কিন্তু কিছু যেন অস্বাভাবিক। অশান্তি। সে পাসওয়ার্ড দেয়। দরজা খুলে যায়। আর দাঁড়িয়ে আছে ইন্টেলিজেন্স অফিসারের সহকারী মোড। সে কোনো বিশ্বাসঘাতক নয়। সে কান্ধাস্বামীর গোপন টিমের একজন সদস্য। ঠিক সে মানুষই মন্দিরে পুরোহিতের চিরকুটের ঝুড়ি বদলেছিল। ইন্টেলিজেন্স অফিসার আসলে নিজের ছায়ার পিছনে ছুটছিল। হতাশ হয়ে অফিসার আবার পুরোহিতকে জিজ্ঞেস করে, পুকুরের চিরকুটগুলো কিভাবে সেই বাড়িতে পৌঁছেছে। ঠিক তখনই সে লক্ষ্য করে এক বৃদ্ধ কৃষক হাতে দীর্ঘ একটি পিটিশন চিঠি ধরে আছে। আপনি এখানে কেন? অফিসার প্রশ্ন করে। বৃদ্ধ কণায় অস্ত্র নিয়ে বলে, আমার খামারটা কর্পোরেট কোম্পানি ঘিরে রেখেছে। তারা আমাকে বিক্রি করার হুমকি দিচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন আমার জমি বাঁচানো যায়। অফিসার চিঠিটা নেয়। ঈশ্বর তোমার কণ্ঠ শুনেছেন, সে শান্তভাবে বলে। চিঠি সহকারীকে দিয়ে বাড়িতে নজরদারি করার আদেশ দেয়। কিন্তু সহকারী চুপি চুপি চিঠিটা কান্ধাস্বামীকে পৌঁছে দেয়। সেই রাত চাঁদের আলোয় কান্ধাস্বামী বৃদ্ধ পুরোহিতের ছদ্মবেশে কৃষকের মাঠে প্রবেশ করে। বৃদ্ধ চমকে ওঠে। ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন, সে ফিসফিস করে বলে। শান্ত, দিব্যস্বরূপ কণ্ঠে কান্ধাস্বামী বলে, আগামীকাল সকাল 10টায় জমি বিক্রি করো এবং অন্ধকারে মিলিয়ে যায়। পরের সকাল রাজনীতিবিদ রেজিস্ট্রার অফিসারের সঙ্গে আসে। তারা একটি কম মূল্য প্রস্তাব দেয়, আসল মূল্যের অনেক কম। বৃদ্ধ দ্বিধাগ্রস্ত, কিন্তু মনে পড়ে পুরোহিতের কথা। সে সেই করতে চলেছে। হঠাৎ 2টি গাড়ি সেই জায়গায় আসে। সিবিআই। কান্ধাস্বামী নাম নিয়ে নেমে আসে। আতঙ্ক ছড়ায়। রাজনীতিবিদ পালানোর চেষ্টা করে। কান্ধাস্বামী দুর্নীতির জন্য রাখা অবৈধ টাকাগুলো জব্দ করে। তার মধ্যে সঠিক অংশ বৃদ্ধকে দেয়। ন্যায় কার্যকর। দুর্নীতিগ্রস্তরা পালিয়ে যায়। কৃষক আনন্দিত হয়ে আকাশের দিকে হাত জোট করে। তার কাছে এটা ঈশ্বরের অলৌকিক ঘটনা। কিন্তু ছায়ার মধ্যে এটা কান্ধাস্বামী। সেই রাত রাগী রাজনীতিবিদ তার লোকদের সঙ্গে বৃদ্ধের বাড়িতে আসে।
বৃদ্ধকে বিশ্বাসঘাতকতার অভিযোগ দিয়ে তার পুরো পরিবারকে গাছের সঙ্গে বেঁধে পেট্রোল ঢেলে দেয়। জীবন্ত দগ্ধ করার জন্য সে প্রস্তুত, কিন্তু কান্ধাস্বামী আগেই এই হামলার পূর্বাভাস পেয়েছিল। দেবীয় মোর্গের ছদ্মবেশে অন্ধকারে হাজির হয় সে। তার টিমের সাহায্যে উপরের দিক থেকে আক্রমণ শুরু হয়। একে একে রাজনীতিবিদের লোকরা পরাস্ত হয়। কয়েক মিনিটের মধ্যে সবাই পতিত। এবং যেমন সবসময়, কান্ধাস্বামী তার দেবীয় চিহ্ন রেখে যায়, ভয় ও ন্যায়ের প্রতীক। এদিকে পরন্ধামন জানতে পারে তার একজন সহকারী গোপনে কান্ধাস্বামীর টিমের সদস্য। পরান্থমান আবিষ্কার করেন যে তার একজন সহকারী গোপনে কান্ধাস্বামীর দলের সদস্য। তিনি তাকে ধরে ফেলেন এবং তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করেন। এর কিছুক্ষণ পরেই গোয়েন্দা কর্মকর্তারা সিবিআই অফিসে পৌঁছান। তারা দাবি করেন যে তারা আবিষ্কার করেছেন যে অঞ্চল জুড়ে ঘটে যাওয়া সমস্ত তথাকথিত মন্দিরের অলৌকিক ঘটনার পিছনে অফিসার কান্ধাস্বামীর হাত রয়েছে। কান্ধাস্বামীকে গ্রেপ্তার করে গোপন অনুসন্ধান কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাকে চেয়ারে বেঁধে ভিডিওতে রেকর্ড করা হয়। নিষ্ঠুর নির্যাতন করা হয়, বরফের ঠান্ডা পানিতে ডুবিয়ে, উচ্চ ভোল্টেজ দিয়ে শরীরে যন্ত্রণা। তবু সে কিছুই স্বীকার করে না। পরে লক্ষ্মীকে আনা হয়। তাকে চেয়ারে বেঁধে হুমকি দেওয়া হয়, যদি কান্ধাস্বামী না বলে তাকে আঘাত করা হবে। অপরাধী তার পোশাক ছিঁড়তে শুরু করলে কান্ধাস্বামী সহ্য করতে না পেরে অবশেষে সত্যটা বলতে সম্মত হয়। লক্ষ্মী মুক্তি পায়। কান্ধাস্বামী তখন তার অতীত খুলে বলে, একসময় সে এবং 11 বন্ধু স্বপ্ন নিয়ে শহরে এসেছিল আইপিএস অফিসার হওয়ার। সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য তারা ফুড ডেলিভারি করত। একদিন ধনী পার্টিতে ডেলিভারি চলাকালীন তার বন্ধু দুর্ঘটনাক্রমে অতিথির ওপর শোষ ছিটিয়ে দেয়। ধনী অতিথি থাপ্পড় মারে। রাগে কান্ধাস্বামী পাল্টা থাপ্পড় মারে। কিন্তু সেই মুহূর্তে ধনী রোডি পাঠায় তাদের ওপর হামলা চালাতে। লড়াইয়ে এক বন্ধুর হাত নির্মমভাবে কেটে যায়। এই ঘটনার পর কান্ধাস্বামী বুঝতে পারে, ধনী হওয়ায় ক্ষমতাধররা ন্যায় থেকে বাঁচে আর গরিবরা কষ্ট ভোগ করে। তাই সে এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয়, যদি ব্যবস্থা নেয় না দেয়, তারা দেবেই। রেকর্ড করা স্বীকারোক্তি শেষে অফিসাররা তাকে ঘর থেকে বের করে। তখনই প্রকাশ পায় পরন্ধামন সেখানে দাঁড়িয়ে। লক্ষ্মী হাসি দিয়ে কান্ধাস্বামীকে পেরিয়ে যায়। সব ইন্টেলিজেন্স অফিসার আসলে ভুয়া, সব পরিকল্পনা পরন্ধামনের। লক্ষ্মী কেবল প্রেমের ছদ্মবেশে কান্ধাস্বামীকে প্রভাবিত করে স্বীকারোক্তি করিয়েছিল। পরন্ধামন হুমকি দেয়, ভিডিও প্রমাণ সত্যিকারের কর্তৃপক্ষের কাছে গেলে কান্ধাস্বামী এবং তার টিম গ্রেপ্তার হবে। কিন্তু সে একটি চুক্তি প্রস্তাব করে, এখন থেকে কান্ধাস্বামী যতই অবৈধ টাকা চুরি করুক, তার অর্ধেক পরন্ধামনের কাছে যাবে। গরিবদের কথা ভেবে কান্ধাস্বামী অনিচ্ছায় চুক্তি মেনে নেয়। লক্ষ্মী নিজের প্রতিশোধ সম্পূর্ণ হওয়ায় খুশি, কান্ধাস্বামীকে তিরস্কার করে, ঠিক যেমন সে আগে করেছিল, এবং বলে, যাও। সেই রাত লক্ষ্মী গর্বের সঙ্গে তার বন্ধুকে বলে কিভাবে সে কান্ধাস্বামীকে প্রেমের ফাঁদে ফেলে ধরেছে। সে প্রকাশ করে, স্টেজ অ্যাসল্টের কারণে কান্ধাস্বামী স্বীকারোক্তি করতে বাধ্য হয়েছিল। তার বন্ধু ঘৃণার সঙ্গে তাকে থাপ্পড় মারে এবং বলে, কান্ধাস্বামী তার চেয়ে অনেক বড় মানুষ, আর তার বাবা মা নিজের লোভের জন্য কন্যাকে ব্যবহার করেছে। এই কথা লক্ষ্মীর মনের গভীরে লাগে। প্রথমবারের মতো সে অপরাধবোধ অনুভব করে। পরের দিন আরেকজন সিবিআই অফিসার পরন্ধামনের কাছে আসে। সে জানায়, কান্ধাস্বামী যে টাকা জব্দ করে তা পুরোপুরি ডিপার্টমেন্টে পৌঁছায় না, পরিমাণে মিল নেই। সে তদন্ত করতে এসেছে। অবাক করার মতো, পরন্ধামন কান্ধাস্বামীকে প্রকাশ করে না, বরং বলে, কান্ধাস্বামী একজন ভালো মানুষ। পরবর্তী দৃশ্যে কান্ধাস্বামী পরন্ধামনের কাছে নতুন প্রস্তাব নিয়ে যায়। সে চায় তাদের যৌথ অভিযান শেষ করার জন্য একটি চূড়ান্ত অপারেশন। তার কাছে তথ্য আছে, একজন ব্যবসায়ী সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অবৈধ টাকা রেখেছে। তা চুরি করার জন্য তাকে গোপনে মেক্সিকো যেতে হবে, এবং সে পুরো ট্রান্সফারের জন্য পরন্ধামনের ব্যাংকের তথ্য প্রয়োজন। পরন্ধামন দ্বিধায় থাকে। ঠিক তখন লক্ষ্মী এগিয়ে আসে এবং বলে সে কান্ধাস্বামীর সঙ্গে যাবে। তারা বিমানবন্দরে চলে যায়। কান্ধাস্বামী নকল পাসপোর্ট ব্যবহার করে ফ্লাইটে ওঠে। আশ্চর্যের বিষয়, সেই সিবিআই অফিসারও একই ফ্লাইটে আছে, চুপি চুপি পর্যবেক্ষণ করছে। পথে লক্ষ্মী স্বীকার করে, তার প্রেম একসময় নকল ছিল, কিন্তু এখন সত্যিকারের। সে জানায়, সে সত্যিই তার প্রতি বিশ্বাসঘাতকতার জন্য আফসোস করছে। কান্ধাস্বামী তার সত্যিকারের প্রেম অনুভব করে, কিন্তু চুপ থাকে। বিমান অবতরণের ঠিক আগে কান্ধাস্বামী হঠাৎ তাকে কাছে টেনে ধরে, জড়িয়ে ধরে, এবং শেষমেশ তার প্রেম গ্রহণ করে। মেক্সিকোতে
কান্ধাসামি একজন শক্তিশালী অবৈধ মানি লন্ডারারের সঙ্গে দেখা করে, যে ব্যবসায়ীর ছদ্মবেশে থাকে। এই মানুষটি ভারতীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের অবৈধ সুইস ব্যাংক সম্পদের গভীর জ্ঞান রাখে। সিবিআই অফিসার চুপি চুপি তাদের অনুসরণ করে। কান্ধাসামি এবং লন্ডারার হেলিকপ্টারে ওঠে ভারতীয় কালো টাকা বিদেশি মুদ্রায় রূপান্তর করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে। ফ্লাইটের সময় লন্ডারার একটি চমকপ্রদ সত্য প্রকাশ করে। ভারত প্রকৃতপক্ষে ধনী দেশ নয়। দেশের সবচেয়ে ধনী 10% মানুষ সুইস ব্যাংকে বিপুল সম্পদ রেখেছে। সেই সম্পদ ব্যবহার করলে ভারত বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে এক হতে পারত। প্রতিটি নাগরিক দারিদ্র্যের বাইরে চলে আসতে পারত। কিন্তু সেই 10%ই রাজনীতি, বাজার এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। সামান্য দামের বৃদ্ধি তাদের জন্য এক মাসে শত কোটি আয় করতে পারে। এটাই তাদের কৌশল। হেলিকপ্টার আকাশে ভেসে যাওয়ার সময় কান্ধাসামি উপলব্ধি করে তার যুদ্ধ শুধুমাত্র ব্যক্তিদের বিরুদ্ধে নয়, বরং পুরো সিস্টেমের বিরুদ্ধে। এবং এবার এই যুদ্ধ হবে বৈশ্বিক। সেই রাত কান্ধাসামির টিম একজন ড্রাগ ক্রিমিনালকে ধরে এবং তাকে একটি চুক্তিতে বাধ্য করে। ক্রিমিনালকে মেক্সিকোতে নির্দিষ্ট পরিমাণ টাকা পৌঁছে দিতে হবে। কোনো বিকল্প না পেয়ে সে চুক্তি মেনে নেয়। মেক্সিকোতে পৌঁছে কান্ধাসামি সেই টাকা সংগ্রহ করে। লক্ষ্মী এবং পরন্ধামনকে বিশ্বাস করানোর জন্য তিনি টাকা জমা দেন পরন্ধামনের সুইস ব্যাংক অ্যাকাউন্টে। তিনি লক্ষ্মীকে বলে পাসওয়ার্ড দিয়ে টাকা ট্রান্সফার করতে। সে চলে গেলে কান্ধাসামি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে পাসওয়ার্ড ক্যাপচার করে। এই সময়ে পরন্ধামন ফোনে কাউকে বলে সে টাকা পেয়েছে এবং নির্দেশ দেয় কান্ধাসামিকে হত্যা করতে। কারণ সে নকল পাসপোর্ট ব্যবহার করেছে, তাই কেউ তাকে সন্দেহ করবে না। কান্ধাসামি অ্যাকাউন্টে লগ ইন করতে গিয়ে দেখতে পায় 3টি হ্যাঁ না ধরনের সিকিউরিটি প্রশ্ন, যা পরন্ধামনের সঙ্গে সম্পর্কিত। সে স্বাভাবিকভাবে লক্ষ্মীর সঙ্গে কথা বলে এবং 2টি প্রশ্নের উত্তর বের করে লক্ষ্মী না জানার অবস্থায়। তৃতীয় প্রশ্নের জন্য সে অপেক্ষা করে, কিন্তু লক্ষ্মী পানীয় নিতে চলে যায়। ক্যালকুলেশন শুরু হয়। 6 সেকেন্ডের মধ্যে কান্ধাসামি দ্রুত উত্তর লিখে প্রবেশ করে এবং সমস্ত টাকা সফলভাবে ট্রান্সফার করে। পরন্ধামন মানি লন্ডারারকে ফোন করে জানায় কান্ধাসামি একজন সিবিআই অফিসার। লন্ডারার রাগে ফুঁসতে থাকে এবং তার লোকদের তাকে হত্যা করার নির্দেশ দেয়। বারে বসে কান্ধাসামি এবং লক্ষ্মী পানীয় উপভোগ করতে থাকে। ঠিক তখনই সে বিপদের সিগন্যাল অনুভব করে। শট ফায়ার হয়। তারা দ্রুত গাড়িতে উঠে হাই স্পিড চেজ শুরু করে। মরুভূমিতে গাড়ি চালিয়ে, কিন্তু ক্রিমিনালরা হেলিকপ্টার থেকে অনুসরণ করে। এক মুহূর্তে তারা ধুলো ঝড় তৈরি করে তাকে বন্দী করে। তারা লক্ষ্মীকে ধরে নিয়ে যায় এবং কান্ধাসামির চোখ বেঁধে বন্দী করে বন্দুক তাক করে। যখন সব আশা শেষ মনে হয়, কান্ধাসামি ঈশ্বরের কাছে প্রার্থনা করে। হঠাৎ তাদের গাড়ি নিজেরা চালু হয় এবং তাদের দলে ধাক্কা মারে। কান্ধাসামি তার তীক্ষ্ণ সংবেদন ব্যবহার করে পিছনে ঝুঁকে পালিয়ে যায় ঠিক সময়মতো। সেই গাড়ি চালিয়েছিল অন্য একজন সিবিআই অফিসার, কিন্তু তিনি গুলিতে আহত। ক্রিমিনালরা পুনরায় আক্রমণ করে, কিন্তু কান্ধাসামি চোখ বন্ধ রেখেও লড়াই করে। সে বুঝতে পারে শোয়ের শব্দ শুনে সে প্রতিহত করে। ক্রিমিনালরা তাদের জুতো খুলে দেয় যাতে তাকে ক্ষণিকের জন্য দুর্বল করা যায়। একজন তাদের আক্রমণ করলে কান্ধাসামি একক্কিকে দিয়ে তাকে ফেলে দেয় এবং বাকি সবাইকে একে একে পরাস্ত করে। অবশেষে সে সবাইকে শেষ করে। তারপর আরেকজন সিবিআই অফিসার তার কাছে আসে। কান্ধাসামি আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু অফিসার তার পরিচয় প্রকাশ করে সে ও কান্ধাসামির টিমের অংশ। তারা পুরো অপারেশন পরিকল্পনা করেছিল, পরন্ধামনের কাছ থেকে টাকা সংগ্রহ করা এবং মানি লন্ডারারকে মেক্সিকো পৌঁছানোর আগে ধরা। মানি লন্ডারার পালানোর চেষ্টা করে, কিন্তু টিম তাকে গাড়ি অনুসরণ করে ধরে ফেলে। পরবর্তীতে পরন্ধামন লক্ষ্মীকে ফোন করে জানতে পারে যে কান্ধাসামি এখনও বেঁচে আছে। অবাক এবং রেগে যাওয়া অবস্থায় সে কান্ধাসামিকে ধোঁকা দেয়। সে সিবিআই অফিসে কল করে জানায় যে কান্ধাসামি নকল পাসপোর্ট ব্যবহার করে মেক্সিকোতে গিয়ে অবৈধ মানি লন্ডারিং করেছে এবং তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। পরন্ধামন বিমানবন্দরে উদ্বিগ্নভাবে অপেক্ষা করে। পুলিশ আসে আর কান্ধাসামি ও লক্ষ্মী ফ্লাইট থেকে বের হয়। লক্ষ্মী তার বাবার সঙ্গে পুনর্মিলন করে, কিন্তু পরন্ধামন দেখে কান্ধাসামি যেন অদৃশ্যভাবে পাশে দিয়ে চলে গেল। তার পেছনে কান্ধাসামি টিম সেই মেক্সিকোর মানি লন্ডারারকে আনে।
কান্ধাস্বামী এরপর প্রেস কনফারেন্সে টুইস্ট প্রকাশ করে। সে জানায় তারা আবিষ্কার করেছে যে দেশের ধনী মানুষরা সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রেখেছে। সে নকল ব্যবসায়ীর ছদ্মবেশে ঢুকে তাদের আটক করেছে। আরও জানায় এখন তাদের কাছে এমন বহু ধনীর তথ্য আছে যারা সুইস ব্যাংকে অবৈধ টাকা জমা রেখেছে, যার মোট পরিমাণ আনুমানিক 30,000 কোটি টাকা। রাজ টিভিতে খবর দেখে হতবাক। এই দৃশ্য দেখে পরন্ধামন তার অ্যাকাউন্ট চেক করে কিন্তু দেখতে পায় ব্যালেন্স মাত্র $1। লক্ষ্মী চমকে কান্ধাস্বামীর সঙ্গে দেখা করতে যায়। সে যে আগে নকল প্যারালাইসিস করছিল, এবার সত্যিকারের প্যারালাইসিসে ভোগে। কান্ধাস্বামী লক্ষ্মীর হতবাক মুখ দেখে আবারও তার সাথে খেলা করে, ঠিক যেমন লক্ষ্মী তার সঙ্গে আগে করেছিল। কান্ধাস্বামী অপরাধীকে তার অফিসে নিয়ে আসে। এদিকে পরন্ধামন লক্ষ্মীকে চেয়ারে বেঁধে ফেলে এবং তার সহকারী জানতে চায় কিভাবে কান্ধাস্বামী পাসওয়ার্ড পেয়েছে। যতই তারা তাকে মারধর করে, লক্ষ্মী কিছুই জানে না। এক মুহূর্তে লক্ষ্মী চিৎকার করে ঘোষণা করে যে সে সত্যিই কান্ধাস্বামীকে ভালোবাসে এবং তার সঙ্গে বিয়ে করবে। কান্ধাস্বামী সিদ্ধান্ত নেয় পরন্ধামনের কাছ থেকে নেওয়া অর্থ গরিবদের মধ্যে ভাগ করে দিতে। সে উপলব্ধি করে এক ধনী ব্যক্তির অবৈধ টাকা হাজার হাজার মানুষের জন্য সহায়ক হতে পারে। তাই সে মানি লন্ডারারের মাধ্যমে অন্যান্য ধনী মানুষের অবৈধ তহবিল খুঁজে বের করে। এরপর সে ব্যবসায়ী রাজের সঙ্গে দেখা করে এবং হুমকি দেয় লন্ডারারের কাছে প্রমাণ আছে, কিন্তু তারা চুক্তি করতে পারে। কান্ধাস্বামী দাবি করে রাজ তার পরিবারের জন্য 2,000 কোটি টাকা রাখবে, বাকি টাকা গরিবদের মধ্যে বিতরণ করবে। রাজ দ্বিধাগ্রস্ত হয়ে জানতে চায় কান্ধাস্বামী এই টাকা দিয়ে কি করবে। কান্ধাস্বামী টিভিতে গরিবদের সংগ্রাম দেখায়, কিভাবে তারা খাবারের জন্য কঠোর পরিশ্রম করে, আবর্জনায় ভরা বস্তিতে বাস করে এবং চরম দারিদ্র্যের মধ্যে বাঁচে। সে বলে এই টাকা তিনি তাদের মধ্যে বিতরণ করবেন। রাত সময় চায় সকাল পর্যন্ত এবং কান্ধাস্বামী তা মেনে নেয়। এই সময়ে মুখোশধারী কিছু লোক সিবিআই অফিসে প্রবেশ করে অফিসারদের দমন করে এবং ক্রিমিনালকে খুঁজতে থাকে। যখন সিবিআই অফিসাররা পৌঁছায়, তারা চমকে দেখতে পায় মানি লন্ডারার মৃত। এরপর কান্ধাস্বামীর সিনিয়র অফিসার তাকে একটি নতুন গোপন অ্যাসাইনমেন্ট দেয়। পরের দিন লক্ষ্মী কান্ধাস্বামীর সঙ্গে দেখা করে এবং তাকে একটি দীর্ঘ রাইডে যেতে বলে। তার চোখে সত্যিকারের প্রেম দেখেই কান্ধাস্বামী রাজি হয়। তারা দুজনে আনন্দের সঙ্গে দীর্ঘ রাইডে যায়, কিন্তু এবার সত্যিকারের ভালোবাসার সঙ্গে। এই সময়ে ইন্টেলিজেন্স অফিসে দেখা যায় অফিসাররা কান্ধাস্বামীর স্কুলের ছবিটি দেখাচ্ছে, যেখানে তিনি 11 জন ছাত্রের সঙ্গে দাঁড়িয়ে আছেন। তারা জানায় এই সবাই এখন শীর্ষ স্তরের সরকারি অফিসার। তাদের সাধারণ বৈশিষ্ট্য, তারা ছোটবেলা থেকেই অভিনয় করে আসছে। তারা সব সময় নাটক মঞ্চস্থ করত, দুর্নীতি ধ্বংস করা এবং গরিবদের সাহায্য করার জন্য। তারা আরও প্রকাশ করে যে ইন্টেলিজেন্স অফিসারের সহকারী শুরু থেকেই ছিল সে ও তাদের টিমের একজন সদস্য। এই খবর শুনে অফিসার হতবাক হয়ে যায়। এদিকে লক্ষ্মী এবং কান্ধাস্বামী সুন্দরভাবে সময় কাটাচ্ছে, কফি খায়, প্রেম উপভোগ করে। তারপর যখন কান্ধাস্বামী বাইক নেওয়ার জন্য যায়, হঠাৎ তা বিস্ফোরিত হয়। এটি ব্যবসায়ী রাজের হুমকি। বিরক্ত হয়ে কান্ধাস্বামী রাজের বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কিছুই পায় না। পরন্ধামনের সহকারী একজন সিনিয়র অফিসারের কাছে ভিডিও টেপ দেয়, কিন্তু টুইস্ট হল সিনিয়র অফিসার কেসেট পরিবর্তন করে অন্য একটি প্লে করে। সহকারী হতবাক হয়। আর কোনো বিকল্প না পেয়ে সে চলে যায়। সিনিয়র অফিসার হেসে মূল কেসেট ধ্বংস করে। প্রকাশ পায় তিনি ও গরিবদের সাহায্য করার জন্য গোপনভাবে কাজ করছেন। পরবর্তী দৃশ্যে ইন্টেলিজেন্স অফিসার সহকারীকে স্কুলের ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করে। ধরা পড়ে আর কোনো বিকল্প না পেয়ে সহকারী কান্ধাস্বামীর গোপন হাইডআউটের তথ্য প্রকাশ করে। কান্ধাস্বামী যখন তার হাইডআউটের দিকে নৌকায় যাচ্ছে, পুলিশ গোপনে তাকে পর্যবেক্ষণ করছে এবং অফিসারকে রিপোর্ট দিচ্ছে। তারা অনুসরণ করছে। কান্ধাস্বামী আগে থেকেই জানে এটি ঘটতে পারে। তাই সে দ্রুত তার হাইডআউটে পৌঁছে সমস্ত টাকা বিটকয়েনে ট্রান্সফার করে ডিস্কে সংরক্ষণ করে এবং রিমোট বোমার সাহায্যে জায়গাটি ধ্বংস করে। পুলিশ প্রবেশ করার সময় কান্ধাস্বামী দড়ি ব্যবহার করে ছাদের দিকে উঠে পালায়। এরপর ইন্টেলিজেন্স অফিসার সেই জায়গা দখল করে এবং সমস্ত পরিকল্পনা দেখে বিস্মিত হয়। পরে কান্ধাস্বামী সরাসরি তার হাতুড়ি নিয়ে অপরাধী রাজের মুখোমুখি হয়। এই সময়ে ব্যবসায়ী রাজ একটি বাসে মেয়ে নিয়ে আনন্দের সঙ্গে পার্টি করছে, ভাবছে তার সব সমস্যা সমাধান হয়েছে। কিন্তু কান্ধাস্বামী হাতুড়ি দিয়ে বাস থামায়, ভিতরে প্রবেশ করে বাস ভাঙতে শুরু করে ছাদ ফাটিয়ে দেয়। জনতা এবং সাংবাদিকরা সব দেখছে।
রাজ চিৎকার করে বলে অফিসার প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করতে এসেছে। কিন্তু কান্ধাস্বামী সবসময় চতুর বলে এখানেই প্রমাণ। তিনি বাসের তল ভাঙে এবং রাজের অবৈধ টাকা, সোনা এবং সমস্ত ফ্রডের নথি প্রকাশ করে জনসমক্ষে। কান্ধাস্বামী তখন জনসমক্ষে কথা বলেন। তিনি বলেন, রাজের মতো ধনী মানুষরা অবৈধভাবে প্রায় 56 লাখ কোটি টাকা লুকিয়ে রেখেছে। সেই অর্থ দিয়ে ভারতের সমস্ত গরিব মানুষ ধনী হতে পারে। এমন লোভী অর্থকেন্দ্রিক মানুষের অবৈধ চালচলন কখনো থামবে না, তাই আমাদের তাদের থামাতে হবে। সেই কারণেই তিনি সবাইকে সামনে রেখে রাজের প্রতারণা উন্মোচন করেছেন। এদিকে ইন্টেলিজেন্স অফিসার এসে কান্ধাস্বামীকে গ্রেপ্তার করে। তিনি জানান, কান্ধাস্বামী সেই ব্যক্তি যিনি দেবী মন্দিরের পবিত্র গাছের মাধ্যমে মানুষের উপকার করেছিলেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গে মানুষ তাকে উল্লাসের সঙ্গে কাঁধে করে বহন করে। ইন্টেলিজেন্স অফিসার তাকে আদালতে নিয়ে যান। কিন্তু কান্ধাস্বামীর বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই। উপরন্তু মানুষরা নিজে বলছে যে সাহায্য তারা পেয়েছে তা কান্ধাস্বামী করেননি, ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল। এটি দেখে বিচারক এক কথা বুঝতে পারেন, অবৈধ অর্থ নেওয়া হয়েছে এবং গরিবদের বিতরণ করা হয়েছে, কিন্তু প্রমাণ নেই। তাই তাকে মুক্তি দেয়া হয় এবং অন্য রাজ্যে স্থানান্তরিত করা হয়। কয়েকদিনের মধ্যে কান্ধাস্বামী এবং লক্ষ্মী বিয়ে করে অন্য রাজ্যে চলে যান। একদিন তারা দুজনে মন্দিরে ঈশ্বরের প্রার্থনা করতে যান। সেখানে কান্ধাস্বামী একটি গাছ দেখেন যেখানে বিভিন্ন ভাষায় লেখা নোট ঝুলছে। তিনি গাছের কাছে যান এবং একটি নোট পড়েন। নোটে লেখা, পানির জন্য আমাদের অনেক মাইল হাঁটতে হয়। ঈশ্বর আমাদের সাহায্য করুন। কান্ধাস্বামী চারপাশ দেখে নিশ্চিত হয় যে কেউ তাকে দেখছে না। তারপর নোটটি নিয়ে পকেটে রাখেন। এমনভাবে দেখা যায় কান্ধাস্বামীর গরিবদের জন্য খোঁজ এবং সংগ্রাম চলতেই থাকবে। এবং এভাবেই গল্প শেষ হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ দেখার জন্য।